আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। দেখতে, দেখতে তোমাদের এইচএসসি পরীক্ষার সময় কিন্তু ঘনিয়ে আসছে। আর এই সময় তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি কেমন হবে তা নিয়ে ডিসকাস করার জন্য আজকে আমাদের সাথে চলে আসছে ৪ জন ব্রিলিয়ান্ট মাইন্ড। তো আমরা একে, একে এই ব্রিলিয়ান্ট মাইন্ডের পরিচয় জেনে নেব এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ শুনব। প্রথমেই জাওয়াদ। আমি মোহাম্মদ জাওয়াদ রায়হান। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত আছি। আমি সুশোভন বাছার পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আমি তোফায়েল আহমেদ পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। আমি মাহমুদুল হাসান ওয়াসিফ পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্ট। আচ্ছা, ১ম এ জাওয়াদের কাছে আসি। জাওয়াদ, ওদের পরীক্ষা তো খুব মানে কাছাকাছি সময় চলে আসছে। তো আমরা অনেক সময় পরীক্ষার রুটিন দেখলে যেটা দেখি যে কোনো পরীক্ষার আগে সময় অনেক বেশি, কোনো পরীক্ষার আগে হয়তো সময় অনেক কম। তো এই ক্ষেত্রে ওদের স্ট্র্যাটেজিটা কিরকম হতে পারে? জি ভাইয়া। এক্ষেত্রে আমার মনে হয় ওরা এখন রুটিনটাকে আরেকবার একটু দেখে নিবে যে আসলে পরীক্ষাগুলো আসলে কিভাবে সিনক্রোনাইজ করা আছে। তো যেটা হয় আসলে আমার মাঝখানে কিন্তু কমন সাবজেক্টগুলো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমার কিন্তু গ্রুপ সাবজেক্টগুলার আগে কিন্তু অনেকটা গ্যাপ থাকে। ধরুন আমি যদি বলতে পারি আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে আমার পরীক্ষার সময় অনেক লম্বা গ্যাপ ছিল। তো এই আজ থেকে যদি ধরি আমি মোটামুটি ১ সপ্তাহের মতো ওরা টাইম পাচ্ছে পরীক্ষার জন্য। তো আমি কিন্তু ১ সপ্তাহ আগে কিন্তু আসলে জিওগ্রাফিটা পড়ি নাই। কারণ আমার যেহেতু ওখানে অনেকটা টাইম আছে তো আমি ভেবে নিয়েছিলাম যে আমি হয়তো পরেও এটা কভার করে নিতে পারবো। ঠিক একইভাবে আমি বলতে পারি ইকোনমিক্স এর কথা। ওখানে মোটামুটি একটা ৪-৫ দিনের গ্যাপ ছিল। তো ওরা আসলে রুটিনটা আবার একটু দেখে নিবে এবং এটা আসলে অধিকতর গুরুত্ব বিবেচনা করতে হবে। এখন আমার যদি জিওগ্রাফিতে প্রবলেম থাকে তাহলে আমি জিওগ্রাফিটা পড়বো বা আমার যদি সিভিক্সে প্রবলেম থাকে তাহলে আমি সিভিক্সটা পড়বো। যার আসলে যেটাতে সমস্যা এবং সমস্যাটা যদি প্রকট হয় তাহলে এটা এখন পড়তে পারে। আদারওয়াইজ হচ্ছে মানে রুটিনটা দেখে তারপর হচ্ছে ডিসিশন নিতে পারে আসলে কে কোনটা এখন পড়বে। আচ্ছা, ধন্যবাদ জাওয়াদকে খুব সুন্দর পরামর্শের জন্য। আসলে কোনো পরীক্ষার আগে আমাদের গ্যাপ বড় থাকে, কোনো পরীক্ষার আগে ছোট থাকে। সেক্ষেত্রে তোমার যেখানে স্ট্রেংথ অথবা উইকনেস আছে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে নিজের রুটিনটা সাজাতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাকে এক্সামের প্রিপারেশনটা নিতে হবে। তো সুশোভন, আমি একটু তোমার কাছে আসি। তো অনেকেই আমাদের স্টুডেন্টরা একটা বিষয় নিয়ে বেশ নার্ভাস থাকে যে পরীক্ষার ইমিডিয়েট আগের দিন, বিশেষ করে রাতের বেলাও আসলে কোন টপিকগুলা দেখবে, কি দেখবে অনেকটা পাজলড অবস্থায় থাকে আমাদের স্টুডেন্টরা। তো তোমার এক্সপেরিয়েন্স থেকে তুমি যদি ওদের উদ্দেশ্যে কিছু বলতা? এখন ওদের উদ্দেশ্যে একটা পরামর্শ থাকবে যে রাতের বেলা আসলে একটু পাজলড হয়ে যায়। যেহেতু আগের দিন রাতে অনেক কিছুই মনে হয় যে এইটা হয়তো পড়া হয়নি, এইটা পড়ার দরকার ছিল। ওইসব চিন্তা সম্পূর্ণ বাদ দিয়ে একটা জিনিসের উপর বিশ্বাস রাখো যে যতটুকু পড়া হয়ে গেছে এইটুকু এনাফ। কনফিডেন্ট কনফিডেন্স লেভেলটা যেরকম আছে মানে বেশি হাই হবার দরকার নেই যদি ভালো পড়ে নেয়। আবার খারাপ প্রিপারেশন হলেও লো রাখার দরকার নেই। যেটা পড়ছো এই পর্যন্ত এনাফ। আর রাত বেশি করে পড়ার দরকার নেই। জাস্ট যেগুলি ইম্পোর্টেন্ট টপিক সেগুলি একবার শুধু চোখ বুলিয়ে যাবে। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। কারণ আচ্ছা। অনেকে রাত করে হুম। আরকি পড়ে তারপরে ঘুমায়। কিন্তু ওই সকালে ওঠাটা একটু সমস্যা হয়ে যায় পরীক্ষার দিন। তো সুশোভনের কাছ থেকে আমরা খুব সুন্দর পরামর্শ শুনলাম। এখানে আমি আরেকটু ছোট করে ওর সাথে এড করি। ও কিন্তু বলল যে গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো হয়তো তোমার জানা সেগুলোই কিন্তু আগের দিনে একটু দেখে নিতে হবে। সো কোন টপিকগুলা পরীক্ষার জন্য আসলে গুরুত্বপূর্ণ, কতটুক তুমি পড়বা, কতটুক তুমি ছাড়বা এগুলা জানা কিন্তু গুরুত্বপূর্ণ। আর তোমাদের এই সিলেবাসটাকে গুছিয়ে দেওয়ার জন্য যেন অল্প সময়ে পরীক্ষার ইমিডিয়েট আগে তুমি বেশ সুন্দর মতো একটা প্রিপারেশন নিতে পারো। প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমাদের সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। প্রতি বছরই এই ক্লাসগুলোতে তোমাদের হিউজ পার্টিসিপেশন থাকে। এবছরও তোমাদের সবার জন্য কিন্তু আমরা এই ক্লাসগুলো নিব। যার মাধ্যমে তুমি খুব সহজেই তোমার পরীক্ষার আগ মুহূর্তের প্রিপারেশনটাকে স্ট্রং করতে পারবে। তো এখন আমি আসতে চাই তোফায়েলের কাছে। তোফায়েল, এক্সামের ইমিডিয়েট আগে কি হবে? সবই তো বলা হইল। এক্সাম হলে ঢোকার পর একটা স্টুডেন্টের অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত? এক্সাম হলে ঢোকার সময় আসলে স্টুডেন্টরা বেশিরভাগ নার্ভাস হয়ে যায়। সো এক্সাম হলে ঢোকার আগে আমার ওইটুকু নিশ্চিত করতে হবে যে আমি মানে যেই সকল মেটেরিয়ালস আমার লাগবে এক্সামে ওইগুলো আমি ঠিক মতো নিছি কিনা। কারণ অনেকে দেখা যায় অবহেলা করে কলম, পেন্সিল, স্কেল এইসবই নেয় না। এগুলা আগের দিন একটু চেক করা লাগবে যে এক্সাম হলে ঢোকার আগে। এরপর প্রশ্ন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেন প্রশ্ন পেলে এরপর এক্সামটা ঠিকমতো স্টার্ট করতে হবে। অ্যান্ড প্রশ্ন পাওয়ার পরে স্ট্র্যাটেজিটা আরেকটু অন্যরকম। প্রশ্ন পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে মানে অনেকে কি করে প্রশ্নটা পাওয়ার পর একদম ফার্স্ট কোয়েশ্চেনটা থেকে আনসার করা শুরু করে। এটা আসলে ভালো প্রসেস না। আমার ফার্স্ট অফ অল দেখতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনে আগে একটু ওভারভিউ দিতে হবে যে আমার কোনটাতে ভালো দক্ষতা আছে বা কোনটা আমি একদম 100% সিউরলি পারবো, কোনটাতে একটু কনফিউশন আছে। অ্যান্ড আমি সেই কোয়েশ্চেনটা দিয়ে আনসার করার ট্রাই করব।
যেটা আমি 100% শিওর। এমন কোনো কোয়েশ্চেন দিয়ে আমি ফার্স্টে আনসার না করলেই ভালো, যেটা আমি একটু হলেও আমার কনফিউশন আছে। কারণ এটা যেহেতু বোর্ড এক্সাম, এখানে প্রত্যেকটা মার্কসই অনেক ইম্পোর্টেন্ট। আচ্ছা, ধন্যবাদ তোফায়েলকে। এইখানে কিন্তু তোফায়েলের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আমরা পেলাম। পাশাপাশি আরেকটা কথা একটু আমি স্টুডেন্টদেরকে মনে করিয়ে দিতে চাই। এক্সাম হলে খাতা পাওয়ার পরে সর্বপ্রথম যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দরভাবে ফিল আপ করা। অনেকেই দেখা যায় যে যেহেতু অনেকেই ভয় পায় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করতে গিয়ে বাই এনি চান্স যদি মিস্টেক হয়ে যায়। তো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব এইখানে একটু সতর্ক থাকার জন্য। কারণ পরীক্ষার ইম্পোর্টেন্ট পার্ট কিন্তু এটা। তো এখন আমি একটু ওয়াসিফের কাছে আসতে চাই। ওয়াসিফ, তোফায়েল তো বেশ ভালোভাবেই বলল যে এক্সাম হলে আসলে আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে। অনেক সময় আমাদের স্টুডেন্টরা আমরা দেখি যে এমসিকিউ আনসার করার সময় ওদের একটা তাড়াহুড়া কাজ করে। তাড়াহুড়ার কারণে হয় কি পারা জিনিসটা ভুল করে এবং আসতেছে। ভাই একটা জিনিস সেট কোড দেখাতে ভুলে, যেটা ভাই আমি হচ্ছে এইচএসসি পরীক্ষার সময় করেছিলাম। তো আমি হচ্ছে একটা পরীক্ষার মধ্যে আমি হচ্ছে সেট কোড দেখাতে ভুলে যাই। তো ওইটা যদি মানে ওই ম্যাম যদি আসলে আমাকে না মনে করিয়ে দিতেন তাহলে কিন্তু হ্যাঁ, পুরো বিষয়টা একদম আজকে আর একটা অন্যরকম হয়ে যেত। জিনিসও ভাই অ্যাড করা যায়, সেটা হচ্ছে খাতাটা যখন পাওয়ার সাথে সাথেই কিন্তু পূরণ করাটা ঠিক না। একটু ভালোভাবে দেখে নিতে হবে যে খাতায় কোনো এক্সাক্টলি, ডিফেক্ট আছে এক্সাক্টলি। নাকি, হ্যাঁ। বা প্রশ্ন দেওয়ার সাথে সাথেও দেখে নিতে হবে সেট কোড ঠিক আছে নাকি, ওটা অন্য কোনো প্রশ্ন চলে আসলো নাকি, এটা একটু দেখে নেওয়া উচিত আমার মনে চমৎকার, হয়। চমৎকার। তো ওয়াসিফ, ওদের কাছ থেকেও তো আমরা শুনলাম। তো ওয়াসিফ, তুমি যদি একটু বলতা যে এমসিকিউ কোয়েশ্চেন আনসার করার সময় হচ্ছে পারা জিনিস ভুল হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তোমার অ্যাপ্রোচটা কিরকম ছিল? এমসিকিউতে সবার ১ম এ আমার যে অ্যাপ্রোচটা ছিল সেটা হচ্ছে আমি যেন ভুল কোনো এমসিকিউ না দাগাই। অ্যান্ড এমসিকিউ দাগানোর সময় আমি মনে, মনে ওটা বলতে থাকতাম যে ১৭ এর গ দাগাচ্ছি আমি, ১৭ এর গ, ১৭ এর গ। যেন এরকম না হয় যে অনেক সময় আমি ধরেন ১৬ নাম্বার কোয়েশ্চেনটা অ্যান্সার করেছি। তারপর ১৭ নাম্বারটা হয়তো অ্যান্সার করতে যাচ্ছি, কিংবা ১৭ নাম্বারটা আমি স্কিপ করে ১৮ নাম্বারটা অ্যান্সার করতে যাচ্ছি। তখন ১৮ নাম্বারটার অ্যান্সার আমি হয়তো ১৭ নাম্বারে দাগিয়ে ফেললাম। এই ওই লাইনটা ভুলটা একবার অনেক করে মারাত্মক হইতে পারে এবং এটা আসলে কন্টিনিউ হইতে পারে যে ১৭ র ওই জায়গায় লাইনটা ১৬, ধরেই ১৮ ভুল র হয়ে জায়গায় যায়। ১৭। কন্টিনিউ করতে, করতে দেখা গেল হ্যাঁ, এটা লাস্টেরটা অলওয়েজ দাগানোর পুরা জায়গায় ইয়েটা এটা আরেকটা হয়ে অলওয়েজ বিষয় যায়, মাথা হচ্ছে ভুল হয়ে যায়। আমাদেরকে কিন্তু হচ্ছে ওএমআর পেপার কিন্তু একটাই দিবে। একটাই দিবে, এক্সাক্টলি। হ্যাঁ, সেক্ষেত্রে মানে আসলে এটা একজনের রিকভার জন্য করা একটাই করা আসলে যায়। খুব টাফ হয়ে যাবে সেই এটা মুহূর্তে। কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য একটা শিক্ষা যে আমরা প্রায়ই বলি পরীক্ষার আগে যে বেশি, বেশি তোমরা পরীক্ষা দাও অফলাইনে। কেন বলি? এটার একটা বাস্তব উদাহরণ কিন্তু এটা। যে যত বেশি তুমি পরীক্ষা দিবে, এই যে ভুলগুলার কথা ভাইয়ারা বলল, এগুলা কিন্তু তত বেশি তোমাদের এড়ানো সম্ভব হবে। তো আমাদের জুনিয়র যারা আছো এইচএসসি ২৫ তো obviously সামনে পরীক্ষা দিবা এবং আমাদের সাথেও যুক্ত ছিলা। এইচএসসি ২৬ বলো বা সামনের যে ব্যাচগুলা থাকবে তোমাদের জন্য কিন্তু আমাদের একই পরামর্শ থাকবে। আসলে কোনো যুদ্ধে যখন তুমি যাবা obviously যুদ্ধের জন্য পর্যাপ্ত প্রস্তুতি তোমাকে নিতে হবে। তাহলেই কিন্তু যুদ্ধ জয় করা সম্ভব হবে। তো ওয়াসিফের কাছ থেকে তো আমরা শুনলাম আসলে যে এমসিকিউতে আমাদের বেশ কিছু ফাঁদ পাতা থাকে সেগুলো আমাদের এড়াতে হবে। তো আমি আবার একটু জাওয়াদের কাছে আসি। জাওয়াদ, আমাদের স্টুডেন্টরা অনেক সময় দেখা যায় বিশেষ করে সাবজেক্টিভ পরীক্ষাগুলোতে লিখা শেষ করতে পারে না। তাড়াহুড়া লেগে যায় বা ১ম ৩ টা সৃজনশীল খুব ফাটায় লেখছে। কিন্তু লাস্টের সৃজনশীলটা দেখে মনে হচ্ছে খুবই খারাপ অবস্থা। তো এই ব্যাপারে তোমার পরামর্শ আসলে কি থাকবে ওদের জন্য? জি ভাই, এটা ভাইয়া আসলে এটা নিয়ে ভাবার সময় হচ্ছে এখনই। কারণ পরীক্ষার আগে, আগে আমি যদি ভাবি এটা নিয়ে তাহলে আসলে ওটার ফলাফলটা আসলে ওরকম ইফেক্টিভ হবে না। এবং এটা হচ্ছে কি ভাইয়া যে মানে সবারই একটা মানে ধারণা থাকে আমি ১ম সৃজনশীল ২ টা ৩ টা খুব ভালোভাবে লিখবো। কিন্তু পরে কিন্তু গিয়ে ভাই ৭ টা সিকিউ কিন্তু আসলে শেষ করতে পারে না। এই জায়গাটাতে হচ্ছে আমাদের একটু নজর দিতে হবে। আমি 1st এ এবং ১ম থেকে শেষ পর্যন্ত যেমনই লিখি আমাদের মানে সিকিউরটা যাতে এক মাপের হয়। তাহলে কি হবে? আমি ৭ টা সৃজনশীল লিখে আসতে পারবো। টাইম হ্যাঁ, ম্যানেজমেন্টটা টাইম বেশ ম্যানেজমেন্টের জায়গাটা। তারপর হচ্ছে ভাইয়া মানে এটা কিন্তু এমন না আমি আ ১ম ৫ টা সিকিউ খুব ভালোভাবে লিখলাম। আর ২ টা সিকিউ হচ্ছে আমি যেন লিখতে পারলাম না। তখন কিন্তু ভাই আমার কিন্তু এই ৫ টা সিকিউর যে নাম্বার, এভারেজ নাম্বার ওইটাই কিন্তু আসবে। ২ টা সিকিউর নাম্বার কিন্তু আমি পাবো না। আল্টিমেটলি কিন্তু দেখা যাচ্ছে আমার জিপিএ ৫ টা মিস হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং এটা নিয়ে আসলে আমরা খুব কম কথা বলি যে আসলে এটার ভাবার সময় হচ্ছে এখনই। তো এটা নিয়ে তোমরা এখনই ভাবো মানে সিকিউ গুলো তোমরা কিভাবে লিখতে যাচ্ছ। বাসায় হচ্ছে প্রতিদিন একটা করে সিকিউ আসলে লেখার ট্রাই করবা। আর তাহলে কি হবে? তুমি হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে ভালোভাবে করতে পারবা। আচ্ছা, সুন্দর, সুন্দর। আসলে আমাদের পরীক্ষার হলে অনেকেই হচ্ছে গিয়ে স্পিডে লিখার অভ্যাস থাকে না। বিশেষ করে আমাদের হাতের লিখার এখন অভ্যাস কম থাকার কারণে স্টুডেন্টদের এই প্রবলেমটা কিন্তু এখন অনেক বেশি। তো আমি একটু তোমাদেরকে বলব যে হ্যাঁ, obviously তোমরা পড়াশোনা করবা। পাশাপাশি তোমাকে কিন্তু প্রতিদিন কিছু না কিছু তুমি লিখার চেষ্টা করো এবং স্পিড মেইনটেইন করে লিখার চেষ্টা করো। সেটা কিন্তু পরীক্ষার হলে তোমার অনেক বেশি কাজে দেবে। তো এখন আমি একটু সুশোভনের কাছে আসি। সুশোভন, এমসিকিউ আনসার করলো, সিকিউ আনসার করলো। মনে করো এক্সাম হলে তুমি বসে আছো, তোমার পরীক্ষা দেওয়া শেষ। হাতে ৫ মিনিট সময় আছে। কি করবা?
অবশ্যই রিভিশন দিব। রিভিশন দিবা? অবশ্যই রিভিশন দিব। কারণ যদি রিভিশন না দিই এমন হতে পারে যে আমি একটা নাম মানে কোয়েশ্চেন নাম্বার আমি লিখি নাই। কিন্তু উত্তর দিছি ঠিকই কিন্তু কোয়েশ্চেন নাম্বারই লিখি নাই। টিচার কিভাবে বুঝবে যে কোন কোয়েশ্চেনের কোন নাম্বার? মানে পুরাই 0। হুম, হুম, হুম। তো এইটা যদি একটু ৫ মিনিটে যদি অল্প একটু চোখ বুলিয়ে যাই তাহলে কিন্তু আমার ওই ভুলগুলো আমি সহজে দেখে নিতে পারব। তো এত বড় ভুল বা এত মার্ক এই যে হাতছাড়া হয়ে যাওয়া এটা তো উচিত না। তাই সবারই উচিত যে পরীক্ষাটা শেষ হওয়ার পরে যেটুকু টাইম আছে যতটুকুই পাক বারবার রিভিশন দেয়া একেবারে শেষ পর্যন্ত। হুম, হুম। এক্সাক্টলি। খুব সুন্দর পরামর্শ। আসলে আমাদের যত ধরনের পরামর্শ আমাদের এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কাছ থেকে আসলো, তো এখান থেকে কিন্তু তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো আশা করি। পাশাপাশি কিন্তু আমাদের আরো কিছু, কিছু জায়গায় সতর্ক থাকাটা জরুরি। যেমন পরীক্ষার হলে তুমি যতই সতর্ক থাকো, যতই তোমার প্রিপারেশন ভালো থাকুক না কেন, বাই এনি চান্স তোমার পরীক্ষাটা খারাপ হলেও হতে পারে। এই ব্যাপারে অবভিয়াসলি তোমাদের কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। যেকোনো কারণেই যেকোনো দিন তোমার খারাপ যেতেই পারে। পরীক্ষার সময় কিন্তু খুব বেশি না। ৩ ঘন্টার পরীক্ষা। এই ৩ ঘন্টা তোমার হয়তো খারাপ যেতেও পারে। তো এখানে আসলে মন খারাপ করার কোনো কারণ নাই। তোফায়েল, এই যে মানসিকভাবে আমাদের স্টুডেন্টরা ভেঙে পড়ে একটা পরীক্ষা খারাপ হলে, এটার ইফেক্ট তো পরবর্তী পরীক্ষাগুলোতেও পড়ে। তো কোনো কারণে তোমার যদি কোনো একটা পরীক্ষায় মন মতো না হইতো, সেই ক্ষেত্রে তোমার অ্যাপ্রোচ কি থাকতো? সেক্ষেত্রে আমি নিজেকে বুঝাইতাম যে আসলে একটা পরীক্ষা হয়তো খারাপ গেছে, বাট এটা নিয়ে যদি আমি মন খারাপ করে থাকি আমার তো পরবর্তী পরীক্ষাগুলাও কনসিকুয়েন্টলি খারাপ হবে। তো সেই জিনিসটা তো এই একটা পরীক্ষা খারাপ হওয়ার থেকে আরো অনেক বেশি খারাপ। সো আমি বলতাম যে একটা পরীক্ষা যেহেতু খারাপ গেছে আমি পরেরটার জন্য আরেকটু বেশি প্রিপারেশন নিই যাতে সেটা খারাপ না যায়। কারণ এটার জন্য যদি মন খারাপ করে থাকি এন্ড পরেরগুলাও একইভাবে খারাপ হয়, তাহলে তো কোনো লাভই হলো না। আচ্ছা, সুন্দর। আসলে আমাদের স্টুডেন্টরা অনেক উদ্বেগ উৎকণ্ঠায় থাকে একটা পরীক্ষা দেওয়ার পর যে কতটা প্রশ্ন আসলে সে সঠিকভাবে আনসার করতে পারলো, অথবা এমসিকিউতে যে আনসারগুলো সে দাগালো সেটা আসলে ঠিকভাবে দাগাতে পারলো কিনা। এ ব্যাপারে তোমাদের আমি আবারও নিশ্চিত করতে চাই, প্রতি বছরের মতো পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি ঘন্টা খানেকের ভেতরে আমাদের উদ্ভাসের যে পেজ আছে, পেজ থেকে কিন্তু তোমাদের জন্য সলিউশন গুলা আপলোড করে দেওয়া হবে। তো সেখান থেকে তুমি কিন্তু খুব ইজিলি আমাদের যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, সবগুলা বোর্ডের এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন সমাধান কিন্তু আমরা সেখানে আপলোড করে দিব। সো আমি এখন একটু ওয়াসিফের কাছে আসি। ওয়াসিফ, সবগুলা কথাই মোটামুটি চলে আসছে। তো এখন যে বিষয়টা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা দেখা যায় কি, মনে করো একটা পরীক্ষার আগে গ্যাপই নাই কোনো। একদিন গ্যাপ। বিশেষ করে বিগত বছরগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্স পরীক্ষাগুলোর আগে গ্যাপ থাকে না। এবছর যদিও গ্যাপ কিছুটা আছে। আবার কোনো পরীক্ষার আগে গ্যাপ খুব একটা থাকে না। তো এই গ্যাপ কম যে পরীক্ষাগুলো থাকে ওগুলা নিয়ে স্টুডেন্টরা অনেক বেশি প্যানিকড হয়ে যায় যে ভাইয়া আমার তো বায়োলজির আগে গ্যাপ নাই, কেমিস্ট্রির আগে গ্যাপ নাই, এরকম ব্যাপার। তো যেই পরীক্ষাগুলোর আগে গ্যাপ নাই ওগুলার জন্য তোমার স্ট্র্যাটেজি কি থাকে? এই ব্যাপারটা নিয়ে আমরা শুরুতেই কথা বলেছিলাম একটু যে রুটিন কিভাবে ম্যানেজ করতে হয়। তো আমার মনে হয় ওইটা এখন থেকেই আমাদের খেয়াল রাখতে হবে যে কোন পরীক্ষাগুলোর আগে গ্যাপ কম আছে। তো এখনো আমাদের সামনে কিছুটা টাইম আছে। তো এখন থেকেই হয়তো সবাই ১ম এক্সামটার পড়া শুরু করছে না। তো এখন যেই পরীক্ষাটার আগে আমার গ্যাপ কম, ওইটার উপর আমার একটু ১-২ দিন যদি প্রিপারেশন নিয়ে রাখি, তাহলে পরবর্তীতে আমার জন্য ইজি হবে। তো ওইটা এখন থেকেই এনালাইসিস করে রাখতে হবে যে কোন এক্সামটার আগে গ্যাপ কম এবং ওই এক্সামটার কোনটার আমার ঘাটতি আছে কোন এক্সামে, ওইটা সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিতে হবে আগে। এক্সাক্টলি। আমরা বলি যে প্রত্যেকটা মানুষই কিন্তু তার নিজ দুর্বলতা এবং শক্তিমত্তার জায়গাটা নিজেই সবচেয়ে ভালো জানে। তোমরা স্টুডেন্টরাও কিন্তু তার ব্যতিক্রম না। তোমরা কিন্তু নিজেরাই সবচেয়ে ভালো বুঝতে পারো যে কোন সাবজেক্টে তোমাদের সবচেয়ে বেশি দুর্বলতা, কোনটা তোমাদের শক্তির জায়গা। তো সেই অনুযায়ী তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে এবং পাশাপাশি একটা নির্দিষ্ট পরীক্ষার আগে সময় কতটুকু আছে সেটাও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। তো একে আমরা পরীক্ষার প্রত্যেকটা বিষয়ে আমাদের এই অসাধারণ মেধাবী মানুষদের কাছ থেকে জেনে নিলাম। আশা করি তোমরা এখান থেকে বেশ ভালো একটা সাজেশন পেয়েছো এবং তোমাদের এক্সাম স্ট্র্যাটেজিটা বেশ সুন্দর করে এখান থেকে তুমি গুছিয়ে নিতে পারবে। এইচএসসি পরীক্ষার আগে যেমন আমরা তোমাদের সাথে ছিলাম, মডেল টেস্ট বলি বা বিভিন্ন কোর্সের মাধ্যমে বলি, এইচএসসি পরীক্ষা চলাকালীন কিন্তু সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাস অথবা সলিউশন আপলোডের মাধ্যমেও আমরা ক্রমাগত তোমাদের সাথে কানেক্টেড থাকবো ইনশাল্লাহ। উদ্ভাসম্যের শিক্ষা পরিবার সবসময় স্টুডেন্টদের কল্যাণের কথা ভেবে স্টুডেন্টদের সাথে পাশে থেকে একসাথে আমরা পথ চলি। তো সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের আজকের এই আয়োজন হোপফুলি তোমাদের এইচএসসি পরীক্ষা চলাকালীন প্রতিটা স্টেপকে সহজ করতে অনেক বেশি হেল্প করবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।